হ্যালো এভরিওয়ান, ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গত ভিডিওতে আমরা পড়েছিলাম গ্যালভানিক কোষ সম্পর্কে। গ্যালভানিক কোষের মধ্যে আমরা ড্যানিয়েল সেল পড়েছিলাম, ক্যাথোড অ্যানোড কী জিনিস, তাতে সাইন কনভেনশন এগুলো আলোচনা হয়েছিল। আর পড়েছিলাম সল্ট ব্রিজ কী, সল্ট ব্রিজের ফাংশন কী, আর লিকুইড জাংশন পোটেনশিয়াল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যালভানিক কোষকে কী করে আমরা প্রকাশ করা হয়, গ্যালভানিক কোষের লেখার টেকনিকটা কী, তার সাথে আমরা পড়বো ইলেকট্রোড পোটেনশিয়াল কাকে বলে, অক্সিডেশন পোটেনশিয়াল কী, রিডাকশন পোটেনশিয়াল কী, ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স কী। তো শুরু করছি আজকের ভিডিও। রিপ্রেজেন্টেশন অফ গ্যালভানিক সেল বা যেটা সেল রিপ্রেজেন্টেশন নামেও পরিচিত, সেটা কি, যে আমার কাছে একটা সেল আছে, সেলের মধ্যে দেখেছি গতদিন অ্যানোডে অক্সিডেশন হয়, ক্যাথোডে রিডাকশন হয়, দুটো আলাদা বিক্রিয়া। তো গোটা সেলকে একবারে রিপ্রেজেন্টেশন করে একটা প্রবলেম আছে। এত বড় গত ছবিতে আঁকিয়েছিলাম যেভাবে ডায়াগ্রামগুলো, সেই ডায়াগ্রামগুলো আঁকে এতটা তো রিপ্রেজেন্ট করা সম্ভব নয়। তাহলে শর্টকাটে আমরা একটা সেলকে কী করে রিপ্রেজেন্ট করি সেটা আমাদেরকে শিখতে হবে। তো আমরা জানি একটা গ্যালভানিক সেলে দুটো ইলেকট্রোড থাকে, একটাকে আমরা বলি অ্যানোড, একটাকে আমরা বলি ক্যাথোড। বলেছি অ্যানোডে হয় অক্সিডেশন, ক্যাথোডে হয় রিডাকশন। তাহলে আমি ধরলাম অ্যানোডে একটা নিয়েছি মেটাল এক্স, তাহলে মেটালে অক্সিডেশন হলে কী হবে, ধরলাম মেটাল Mn প্লাস আয়ন তৈরি করলো, n সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে ইলেকট্রন লুজ করে হচ্ছে অক্সিডেশন। তা যদি n সংখ্যক ইলেকট্রন ছেড়ে চার্জ হয়ে যাবে Mn প্লাস। ক্যাথোডে হবে রিডাকশন, তার মানে ক্যাথোডে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে ধরলাম ক্যাথোডে আমার একটা আয়ন ছিল Yn প্লাস, সেই Yn প্লাসটা n নাম্বার অফ ইলেকট্রনস নিয়ে Y এ কনভার্ট হলো। তাহলে অ্যানোডে হলো অক্সিডেশন, ক্যাথোডে হলো রিডাকশন। এবার সেল রিপ্রেজেন্টেশন করার কিছু নিয়ম আছে। তো সেল রিপ্রেজেন্টেশন নিয়ম হচ্ছে অ্যানোড রিয়াকশনকে সর্বদা বাদিকে লিখতে হবে। অ্যানোডের রিয়াকশনটা অলওয়েজ লেফটে লিখবো, প্রথম পয়েন্ট নিচে নোট করে নিতে হবে। অ্যানোড ইজ অলওয়েজ কেপ্ট অ্যাট লেফট, অ্যানোডকে সর্বদা বাদিকে রাখতে হয়। তাহলে এবার দেখো বাদিকে কী হয়েছে, এমটা Mn প্লাসে কনভার্ট হয়েছে, তো প্রথমে এম লিখবো, তারপর এমটা কনভার্ট হচ্ছে Mn প্লাস। তো রুলস হচ্ছে এম আর Mn প্লাস যেটাতে কনভার্ট হয়েছে তাদের মধ্যে একটা ভার্টিক্যাল লাইন দিতে হবে, তাহলে হয়ে গেল Mn প্লাস হলো। এবার আয়নের যদি কিছু কনসেন্ট্রেশন থাকে সেটা ব্র্যাকেটে লিখতে হবে। তো সাপোজ ধরে নিলাম এটা C1 মোলার কনসেন্ট্রেশন, যা দেওয়া থাকবে হয়ে গেল। নেক্সট কী থাকবে, নেক্সট হচ্ছে আমাকে সল্ট ব্রিজ দিতে হবে। এই দুটো ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইনটা ইন্ডিকেট করছে সল্ট ব্রিজকে। তারপর কি, তারপর লিখতে হবে ক্যাথোডের রিয়াকশন। তা ক্যাথোডে কোনটা কিসে কনভার্ট হয়েছে, Xn প্লাসটা এক্সে, তো লিখে দিলাম Xn প্লাস। কনসেন্ট্রেশন যদি কিছু থাকে C2 মোলার ব্র্যাকেটে লিখে দেবো, আবার একটা ভার্টিক্যাল লাইন দেবো Y। তাহলে দেখো টোটাল সেল রিপ্রেজেন্টেশন এটা হয়ে গেলো। তো বাদিকেরটা এরকমই আমাদেরকে রিপ্রেজেন্টেশন দেওয়া থাকবে। তো বাদিকেরটা দেখে বুঝতে হবে বাদিকে অক্সিডেশন হয়েছে, ডান দিকে রিডাকশন হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অক্সিডেশন হয়েছে M থেকে Mn প্লাস অ্যানোড, Yn প্লাস থেকে Y ক্যাথোড। ঠিক আছে, তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে দেখি যে কী করে করতে হয়। সাপোজ এরকম একটা দিলাম, আমার কাছে লেখা আছে জিঙ্ক 2 প্লাস সল্ট ব্রিজ, কপার 2 প্লাস কপার। তাহলে আমি এই সেলটা দেখে কী বুঝবো, সেলটা দেখে বুঝবো এই বাদিকে এটা নিশ্চয়ই অ্যানোড আর ডান দিকে এটা নিশ্চয়ই ক্যাথোড। তাহলে অ্যানোডে হবে অক্সিডেশন, তাহলে অ্যানোডে কী রিয়াকশন হয়েছে দেখে বোঝা যাচ্ছে জিঙ্কটা জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হয়েছে। তাহলে জিঙ্ক 2 প্লাসে কী করে কনভার্ট হবে, অক্সিডাইজড হয়, কারণ অ্যানোডে অক্সিডেশন হয়। তাহলে জিঙ্কটা জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হয়েছে আর দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। নেক্সট ক্যাথোডে কী হয়, ক্যাথোডে রিডাকশন হয়। কোনটা কিসে রিডিউসড হয়েছে দেখাই যাচ্ছে, কপার 2 প্লাসটা কপারে রিডিউসড হয়েছে। তাহলে কপার 2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে কপারে রিডিউসড হয়েছে। তাহলে আমি যদি ওভারঅল রিয়াকশান লিখি বা নেট রিয়াকশান লিখি, তো নেট রিয়াকশান দেখা যাচ্ছে জিঙ্ক যোগ কপার 2 প্লাস ইকুয়ালস টু জিঙ্ক 2 প্লাস প্লাস কপার। তাই এই এতটুকু একটা সেল রিপ্রেজেন্টেশন, সেটা আমাদেরকে এত কিছু সম্পর্কে ধারণা দিচ্ছে। তো এইভাবে সেল রিপ্রেজেন্টেশন করতে হবে শর্টে, সেটা থেকে আমরা টোটাল সেলের রিয়াকশন সম্পর্কে আইডিয়া পেতে পারি। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল, যেটা আমাদেরকে খুব জানা দরকার। ইলেকট্রোড পোটেনশিয়াল কি, তার ডেফিনেশন কি ভালো করে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট সবার জন্যই। তো পড়তে যাচ্ছি ইলেকট্রোড পোটেনশিয়াল, নামের মধ্যে বোঝা যাচ্ছে ইলেকট্রোডের যে পোটেনশিয়াল আছে তাকে বলে ইলেকট্রোড পোটেনশিয়াল, রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ই দিয়ে। তাহলে ইলেকট্রোড পোটেনশিয়াল বা ইটা কী জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। ইলেকট্রোড পোটেনশিয়াল বলতে দেখো একটা সিম্পল বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমার কাছে এরকম একটা মেটাল আছে, মেটাল রড আছে, বা আমি জিঙ্ক রড নিয়ে বোঝানোর চেষ্টা করি। একটা জিঙ্ক রড আছে,
তাকে তার সলিউশনের মধ্যে চুবিয়ে দিয়েছি, জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে। কিসের মধ্যে? জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে চুবিয়ে দিয়েছি। তাহলে কি হবে? আমরা দেখেছি গত ভিডিওতে যে জিঙ্কের টেন্ডেন্সি আছে অক্সিডেশন হওয়ার। তাহলে এখানে জিঙ্ক কী হবে? অক্সিডাইজড হয়ে জিঙ্ক 2+ কনভার্ট হবে আর দুটো ইলেকট্রন পড়ে থাকবে। তাহলে এইখানে মেটালিক রড থেকে জিঙ্ক আয়নগুলো সলিউশনে আসতে শুরু করবে আর দুটো ইলেকট্রনকে এখানে ছেড়ে দেবে সময়ের সাথে সাথে। তাহলে জিঙ্ক রডটা নেগেটিভলি চার্জ হতে থাকবে আর সলিউশনটা পজিটিভলি চার্জ হতে থাকবে, তাই তো? কারণ জিঙ্ক আসতে থাকবে। তাহলে একটা সময় এরকম হবে যখন হচ্ছে, এই ছবিটাকে আরেকবার যদি সুন্দর করে আঁকানোর চেষ্টা করি, একটা সময় এরকম হবে যখন ইলেকট্রোডটা সম্পূর্ণ নেগেটিভলি চার্জ, নেগেটিভ 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 নেগেটিভ, আর সলিউশনে জিঙ্ক আয়নগুলো পজিটিভলি চার্জ। তাহলে এই নেগেটিভ চার্জের অ্যাট্রাকশনের জন্য সলিউশন থেকে পজিটিভ চার্জগুলো এর পাশে পাশে একদম অবস্থান করবে, তাই তো? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা ডবল লেয়ার তৈরি হচ্ছে, একটা পজিটিভ চার্জের লেয়ার, একটা নেগেটিভ চার্জের লেয়ার। এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক ডবল লেয়ার বা তড়িৎ দ্বিস্তর বাংলায় বললে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে দুটো লেয়ার, একটা পজিটিভ লেয়ার একটা নেগেটিভ লেয়ার, এদের মধ্যে যে পোটেনশিয়ালের ডিফারেন্স সেটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল। তাহলে আমরা কি বললাম? যখন একটা মেটাল আয়নকে, একটা মেটাল রডকে তার আয়নের সলিউশনে চুবিয়ে দেব, তখন কি হবে? তখন এই মেটাল আয়ন আর মেটাল রড আর সলিউশনের যেটা সংযোগস্থল বা যেটা কানেকশন পয়েন্ট, সেখানে একটা ইলেকট্রিক ডবল লেয়ার তৈরি হবে। দেখতে পাচ্ছি একটা নেগেটিভ চার্জের লেয়ার, একটা পজিটিভ চার্জের লেয়ার। তাহলে এই দুটো লেয়ারের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকে আমরা বলবো ইলেকট্রোড পোটেনশিয়াল। ক্লিয়ার? এবার দেখো, আমি যদি কপার নিতাম তাহলে কী হতো? আমি যদি এখানে কপার সালফেট নিতাম, আগের দিনও দেখেছি কপারের ক্ষেত্রে উল্টো হয়। কপারের টেন্ডেন্সি হচ্ছে রিডিউসড হওয়ার, তাহলে কপারের ক্ষেত্রে উল্টো হবে। কপারের ক্ষেত্রে ইলেকট্রোডটা পজিটিভ হবে আর সলিউশনটা নেগেটিভ হবে। সে সিচুয়েশন যাই হোক, আমার একটা ইলেকট্রিক ডবল লেয়ার তৈরি হবে। তো আমাকে যখন ইলেকট্রোড পোটেনশিয়ালের ডেফিনেশন কেউ জানতে চাইবে, আমাকে বলতে হবে যখন একটা মেটাল রডকে তার আয়নের সলিউশনে ইমার্সড করা হয় বা নিমজ্জিত করা হয়, তখন এই ইলেকট্রোডটা আর সলিউশনের সংযোগস্থলে বা কানেকশন পয়েন্টে একটা ইলেকট্রিক ডাবল লেয়ার তৈরি হয়, পজিটিভ চার্জের লেয়ার, নেগেটিভ চার্জের লেয়ার। এই দুটো লেয়ারের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স তাকেই বলে ইলেকট্রোড পোটেনশিয়াল। ইলেকট্রোড পোটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট, আমরা ভোল্ট একে মেজার করি। ওকে, এবার আমরা তাহলে দেখতে পাচ্ছি ইলেকট্রোডের দুটো রিয়াকশন হতে পারে। জিঙ্কের ক্ষেত্রে এখানে হচ্ছে অক্সিডেশন, আর আমি যদি কপার নিই, কপারের ক্ষেত্রে হবে রিডাকশন। তাহলে যেখানে অক্সিডেশন হবে সেখানে যে পোটেনশিয়াল জেনারেট করবে সেখানে আমরা তাকে বলবো অক্সিডেশন পোটেনশিয়াল, আর যেখানে রিডাকশন হবে সেখানে যে পোটেনশিয়াল জেনারেট করবে তাকে আমরা বলবো রিডাকশন পোটেনশিয়াল। ওকে, তাহলে অক্সিডেশন পোটেনশিয়ালকে আমরা এভাবে লিখবো EOXD, OXD ফর অক্সিডেশন। রিডাকশন পোটেনশিয়ালকে আমরা এভাবে লিখবো ERED, ই রিডাকশন। ঠিক আছে, এবার আইইউপিএসসি আমাকে বলে দিয়েছে যে অক্সিডেশন পোটেনশিয়াল ইকুয়ালস টু মাইনাস রিডাকশন পোটেনশিয়াল। আইইউপিএসসি কী বলে দিয়েছে? অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু সেম, শুধু সাইনটা আলাদা। কার জন্য? একই রিয়াকশানের জন্য। সাপোজ আমার কাছে কপার 2+ দুটো ইলেকট্রন নিয়ে মেটালিক কপারে রিডিউসড হচ্ছে, তাহলে এর জন্য এটা রিডাকশন হচ্ছে, তাহলে এর জন্য যে পোটেনশিয়াল পাবো সেটা হচ্ছে ই রিডাকশন। এবার সাপোজ কোথাও একটা এরকম রিয়াকশন হচ্ছে যেখানে কপারটা অক্সিডাইজড হয়ে কপার 2+ আর দুটো ইলেকট্রন তৈরি হচ্ছে, তাহলে এটা অক্সিডেশন, তাহলে এখানে অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে আইইউপিএসসি বলেছে যে এই দুটো পোটেনশিয়ালের সাইন ভ্যালু সেম হবে, সাইনটা উল্টো হবে। এমন করো না যে একটা কপার আর একটা জিঙ্ক, একটা অক্সিডেশন একটা রিডাকশন, দুটো সাইন সেম ভ্যালু সেম, সাইন উল্টে যাবে, সেটা হবে না। একই রিয়াকশনের ক্ষেত্রে একই মেটাল যখন একই আয়নে অক্সিডাইজড হবে, যখন একই আয়নে রিডিউসড হচ্ছে, মানে কপার 2+ থেকে কপার হচ্ছে, কপার থেকে কপার 2+ হচ্ছে, তখন ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুগুলো সেম হবে, শুধু সাইনটা উল্টে যাবে। ঠিক আছে, এবার আইইউপিএসসি আমাদেরকে আরেকটা কথা বলে দিয়েছে। সেই কথাটা হচ্ছে আইইউপিএসসিতে এটা কথা বলেছে। আইইউপিএসসি 2 নম্বর একটা কথা বলেছে যে ইলেকট্রোড পোটেনশিয়াল বলতে জেনারেলি রিডাকশন পোটেনশিয়ালকেই বোঝাই। আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল বলতে কখনোই অক্সিডেশন পোটেনশিয়াল নিয়ে ডিল করব না, আমরা যত ডিল করব সব রিডাকশন পোটেনশিয়াল নিয়ে। তো আইইউপিএসসি এই দুটো কনভেনশন আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখে নিলাম। নেক্সট আমাদেরকে যেটা চলে আসতে হবে যে কোন কোন ফ্যাক্টরের উপর ইলেকট্রোড পোটেনশিয়াল ডিপেন্ড করে। ফ্যাক্টরস 1 নম্বর ডিপেন্ড করে হচ্ছে নেচার অফ মেটাল, কোন মেটাল নিয়েছি সেটার উপর ডিপেন্ড করে। কিভাবে? সাপোজ আমি একটা নিয়েছি যেখানে Fe2+ কনভার্ট হচ্ছে,
আরেকটা রিয়াকশন হচ্ছে যেখানে জিঙ্কটা জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে যেহেতু মেটালটা চেঞ্জ, দেখো আয়নটা দু ক্ষেত্রে দুটো পজিটিভ, দু ক্ষেত্রে দুটো ইলেকট্রন তৈরি হয়েছে, অক্সিডেশনের নেচারটা সেম, কিন্তু যেহেতু মেটালটা ভ্যারি করে গেছে এদের ইলেকট্রো পোটেনশিয়াল ভ্যারি করবে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে নেচার অফ আয়নস। এবার সাপোজ মেটালটা সেম আছে, Fe থেকে একটা তৈরি হচ্ছে Fe2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন, আরেকটা রিয়াকশানে হচ্ছে Fe থেকে Fe3 প্লাস প্লাস তিনটে ইলেকট্রন। তাহলে দুটো ক্ষেত্রে তো আয়রনের অক্সিডেশন হচ্ছে, কিন্তু দুটো ক্ষেত্রে উৎপন্ন আয়নটা আলাদা, তাই দুটো এই ক্ষেত্রেও অক্সিডেশন পোটেনশিয়ালটা মানে ইলেকট্রোড পোটেনশিয়ালটা ডিফার করবে। 3 নাম্বার যে পয়েন্টের উপর ডিপেন্ড করে সেটা অবশ্যই টেম্পারেচার। তাই 3টে পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, নেচার অফ মেটাল, নেচার অফ আয়নস আর টেম্পারেচার। নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। তাহলে এবার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কী জিনিস? E0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কি? স্ট্যান্ডার্ড মানে আমরা জানি সমস্ত কন্ডিশনগুলো ফিক্স করে দেবো। তাহলে প্রথম বলবো, 1 নম্বর বলতে হবে হোয়েন কনসেন্ট্রেশন অফ আয়নস ইজ 1 মোলার। হোয়েন কনসেন্ট্রেশন অফ আয়নস আর 1 মোলার, কনসেন্ট্রেশন যখন সমস্ত আয়নের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব 1 মোলার। 2 নম্বর হোয়েন partial pressure of gases are 1 bar or 1 atm, যখন গ্যাসগুলো যত নিব তাদের পার্শিয়াল প্রেশার 1 atm বা 1 বার হবে। 3 নম্বর when temperature is 25 ডিগ্রি সেলসিয়াস or 298 কেলভিন, মানে রুম টেম্পারেচার, তখন যে ইলেকট্রোড পোটেনশিয়ালটা জেনারেট করবে তাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। মানে একটা সলিউশনের মধ্যে, মানে আমি মেটালের রডটাকে যে সলিউশনে চুবিয়েছি তার কনসেন্ট্রেশন 1 মোলার, যদি কোনো গ্যাস ইনভলভ হয়ে থাকে রিয়াকশানে তার প্রেশার 1 বার বা 1 atm, আর টেম্পারেচারটা হতে হবে রুম টেম্পারেচার বা 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস, তখন যে পোটেনশিয়াল জেনারেট করবে সেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। ক্লিয়ার? এবার যদি কোথাও অক্সিডেশন হয় তাকে বলবো অক্সিডেশন পোটেনশিয়াল, কোথাও যদি রিডাকশন হয় তাকে বলবো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। সাপোজ আমার জিঙ্কটা জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হচ্ছে, যেখানে জিঙ্ক 2 প্লাসে কনসেন্ট্রেশন 1 মোলার প্লাস দুটো ইলেকট্রন, টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন। তখন এটাকে কীভাবে লিখবো? অক্সিডেশন হচ্ছে, তখন এটাকে লিখতে হবে E0। কার ক্ষেত্রে? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস। তো নিচে সাবস্ক্রিপ্টে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস লিখে দিতে হবে, এটা হচ্ছে তার পোটেনশিয়াল। এবার সাপোজ আমার মনে করি এই একই কপার 2 প্লাস 1 মোলার, সেটা দুটো ইলেকট্রন নিয়ে, মানে সলিউশনের কনসেন্ট্রেশন 1 মোলার, কপারে কনভার্ট হচ্ছে, তাহলে এখানে রিডাকশন হচ্ছে। তাহলে এটাকে এইভাবে লিখতে হবে E0, যেহেতু স্ট্যান্ডার্ড কন্ডিশন E0, কপার 2 প্লাস থেকে কপার, তাহলে কপার 2 প্লাস একটা ভার্টিক্যাল লাইন দিয়ে কপার। তো এভাবে আমাদেরকে লিখতে হবে, যে রিয়াকশন হচ্ছে তার জন্য নিচে লিখে দিতে হবে এর নিচে যে কোন রিয়াকশনটা আমি করতে চাইছি। বোঝা গেল এতদূর? তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল সম্পর্কে আলোচনা। নেক্সট সেটা হচ্ছে ইএমএফ অফ সেল বা ইলেকট্রোমোটিভ ফোর্স কি? ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ হলো যেটাকে আমরা ই সেলও বলে থাকি, সেলের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা অলরেডি জানি যে ইলেকট্রোফিজিক্সের ধারণা থেকে যে ইলেকট্রোমোটিভ ফোর্স কোনো ফোর্স নয়, ইলেকট্রোমোটিভ ফোর্স একটা হচ্ছে ওয়ার্ক। তাহলে কী করে ইলেকট্রোমোটিভ ফোর্সের আমরা কনসিডারেশনটা করব? আমি দুটো আবার সেই কন্টেইনার নিলাম, যেটা আমাদের স্ট্যান্ডার্ড একটা সেল। তো ধরলাম এখানে মেটাল এক্স আছে, এখানে ধরলাম এম আছে, আর এখানে ধরলাম আমার হচ্ছে একটা ওয়াই আছে। তাহলে এখানে mn প্লাস আছে সলিউশনে, এখানে আছে yn প্লাস। ওকে, এই দুটোকে একটা তার দিয়ে কানেক্ট করে দিয়েছি, মাঝে ভোল্টামিটার অ্যামমিটার যা বলি লাগিয়ে দিয়েছি, এখানে একটা সলব্রিজ দিয়ে দিয়েছি। তাহলে আমরা সর্বদা জানি লেফটে রাখি হচ্ছে অ্যানোড, অ্যানোডের হচ্ছে নেগেটিভ হয়, আর ক্যাথোড হচ্ছে রাইটে রাখি ক্যাথোড, ক্যাথোড হচ্ছে পজিটিভ, তাই তো? এবার অ্যানোডে হয় হচ্ছে অক্সিডেশন আমরা জানি। তাহলে এখানে কি হবে? মেটালটা এখান থেকে সলিউশনে আসবে, mn প্লাস তৈরি করবে,
প্লাস n সংখ্যক ইলেকট্রন ছেড়ে দেবে। ক্যাথোডে হয় হচ্ছে রিডাকশন, তাহলে ক্যাথোডে কী হবে, ক্যাথোডে yn প্লাসটা n সংখ্যক ইলেকট্রন নিয়ে y কনভার্ট হবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে যে পোটেনশিয়ালটা জেনারেট করবে এই লেফট কন্টেইনারে সেটা কি হবে, আমি বলেছি যে আমি সর্বদা রিডাকশন পোটেনশিয়ালকেই কনসিডার করব, অক্সিডেশন পোটেনশিয়ালকে কনসিডার করব না। বা আমি যদি অক্সিডেশনকে করতে যাই তাহলে লেফটে হয় হচ্ছে অক্সিডেশন, তাহলে ই অক্সিডেশনটা কত হবে, ই অক্সিডেশনটা হবে হচ্ছে ই এম থেকে mn প্লাস, এম থেকে mn প্লাস হয়েছে। আর এক্ষেত্রে কী হয়েছে, ই রিডাকশনটা yn প্লাস থেকে y এটা হয়েছে। তাহলে কোষের টোটাল, তাহলে এই যে সেলটা আমি কনসিডার করেছি, তাহলে এই সেলের টোটাল পোটেনশিয়াল কত হবে, অ্যানোডে হয় অক্সিডেশন, ক্যাথোডে হয় রিডাকশন। তাহলে এই সেলের ক্ষেত্রে টোটাল পোটেনশিয়াল ই সেল হয়ে যাবে। তাহলে আমি এখানে কত পোটেনশিয়াল পাবো, এখানে আমি ওই পোটেনশিয়ালটা পাবো, এই দুটো পোটেনশিয়ালের সামেশনটা পাবো, ই ক্যাথোড, তাহলে আমি ই সেল ইকুয়ালস টু পাবো ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। মানে আমার অ্যানোডে হয় হচ্ছে অক্সিডেশন, ক্যাথোডে হয় রিডাকশন। তাহলে অ্যানোডের যেটা পোটেনশিয়াল, ক্যাথোডের যেটা পোটেনশিয়াল, সেই দুটো সামেশন হচ্ছে টোটাল সেল পোটেনশিয়াল। বোঝাতে পারলাম? এটা মাথার মধ্যে লিখে রাখি, এ ফর অ্যানোড, সি ফর ক্যাথোড। তাহলে আমাকে যদি এবার ইএমএফ এর ফর্মুলা বের করতে হয় বা ই সেলের ফর্মুলা বের করতে হয়, তাহলে আমার কিছু মেমোরাইজ করার দরকার নেই, আমি খালি এটা মনে রাখবো যে অ্যানোডে হয় অক্সিডেশন, ক্যাথোডে হয় রিডাকশন। তাহলে ইএমএফ অফ দ্য সেল ইকুয়ালস টু অ্যানোডের অক্সিডেশন পোটেনশিয়াল প্লাস ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল। বা এতও মনে রাখার দরকার নেই, ইএমএফ অফ সেল ইকুয়ালস টু অক্সিডেশন পোটেনশিয়াল প্লাস রিডাকশন পোটেনশিয়াল। কার অক্সিডেশন, অ্যানোডে অক্সিডেশন হয়, কার রিডাকশন, ক্যাথোডে রিডাকশন হয়ে গেল। তাহলে এবার আমরা একটু আগেই দেখেছি যে অক্সিডেশন পোটেনশিয়াল ইকুয়ালস টু মাইনাস রিডাকশন পোটেনশিয়াল। তাহলে এখানে ফর্মুলাটাকে চেঞ্জ করি, মাইনাস ই রিডাকশন অ্যানোড প্লাস ই রিডাকশন ক্যাথোড। এখানে অ্যানোড ক্যাথোড লিখতে হচ্ছে কারণ নাহলে দুটো রিডাকশন হয়ে যাবে, বুঝতে পারবো না। তাহলে আমি একটু আগেই দেখেছি যে একই রিয়াকশনের জন্য, তাহলে অ্যানোডে যে রিয়াকশন হয়েছে তার জন্য যেটা অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল বললে তার মাইনাসটা নিতে হবে, তাই করলাম। আর ক্যাথোডেরটা যা ছিল থেকে গেল। তাহলে এবার এটাকে যদি সাজিয়ে রাখি তাহলে কী হয়ে যাবে, ই রিডাকশন ক্যাথোড মাইনাস ই রিডাকশন অ্যানোড। তাহলে এটাকেই বই লেখা থাকে ই সেল ইকুয়ালস টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তাহলে আমি যখন ই ক্যাথোড বা মাইনাস ই অ্যানোড বলছি, দুটোই কিন্তু রিডাকশন পোটেনশিয়াল নিয়েছে, এই যে রিডাকশন পোটেনশিয়াল। কারণ আমি বলেছিলাম ইলেকট্রোড পোটেনশিয়াল মানে রিডাকশন পোটেনশিয়াল করবো। তাহলে বোঝা যাচ্ছে সেল পোটেনশিয়াল কী করে বার করবো, অক্সিডেশন পোটেনশিয়াল প্লাস রিডাকশন পোটেনশিয়াল। কার অক্সিডেশন, অ্যানোডে, কোথায় রিডাকশন হয়, ক্যাথোডে হয়ে গেল। এবার আমরা জানি যে অক্সিডেশন মানে মাইনাস রিডাকশন, তাহলে অ্যানোডে যেটা অক্সিডেশন হয়েছে অ্যানোডে রিডাকশন তার মাইনাস হবে, করে দিলাম। এবার যদি সাজিয়ে লিখি তাহলে ক্যাথোড মাইনাস অ্যানোড হয়ে গেল। তাহলে ই সেল ইকুয়ালস টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড ফর্মুলা বেরিয়ে গেল, কিচ্ছু মেমোরাইজ করার দরকার নেই। নেক্সট, ক্যাথোড আমরা জানি যে ক্যাথোডকে রাখি ডান দিকে আর অ্যানোডকে রাখি হচ্ছে বাঁ দিকে। তাই এই ফর্মুলাটিকে অনেক সময় বই এভাবে লেখা থাকে, ই সেল ইকুয়ালস টু ই রাইট মাইনাস ই লেফট, কারণ রাইটে রাখা থাকে ক্যাথোড, লেফটে রাখা থাকে অ্যানোড। তাহলে সমস্ত ফর্মগুলো বলে দিলাম, হলো। তাহলে এবার হচ্ছে এত কিছু তো বললাম, শেষ পর্যন্ত ইএমএফ কাকে বলে সেটাই বললাম না। ইএমএফ কী হচ্ছে, তাহলে ইএমএফ হচ্ছে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যেটা পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকেই বলা হচ্ছে সেলের ইএমএফ। বোঝা গেল? ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যেটা পোটেনশিয়াল ডিফারেন্স মানে সেটা হচ্ছে ইএমএফ, এই যে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, সেটাকে আমরা বলছি ইএমএফ। তাহলে এই হলো আমাদের সেলের ইএমএফ বললাম, স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল বললাম, ইলেকট্রোড পোটেনশিয়াল বললাম, সবই বললাম। তো মোটামুটি আমাদের আলোচ্য বিষয় শেষ। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই যে বলছি সেলের ইএমএফ কী করে মেজার করব বা ই সেল কী করে মেজার করব, সেটা পোটেনশিওমেট্রিক মেথডে কী করে মেজার করা হয়, ভোল্টামিটার দিয়ে কেন মেজার করা যাবে না, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।